মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলব। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি। শুনুন মহারাজ। কুন্তলপুর রাজ্যের উত্তরের এক ছোট্ট গ্রাম, নাম রতনপুর। গ্রামবাসীদের প্রধান উপজীবিকাই ছিল চাষাবাদ করা। জমিতে চাষ করে সোনার ফসল ফলানো আর বাজারে বেচে যা রোজগার হতো, তাতে তাদের সুখে শান্তিতেই দিন কাটত। বেশ চলছিল দিনগুলো, কিন্তু হঠাৎ একদিন দেখা দিল সমূহ বিপদ। রতনপুর গ্রামের উত্তরের জঙ্গলে থাকত রত্নাকর দস্যু। তার অত্যাচারে পার্শ্ববর্তী গ্রাম বীরপুর, শেরপুর, চম্পকনগর অতিষ্ঠ হয়ে উঠেছিল। মহাকালের পূজারী, তন্ত্র শক্তির অধিকারী রত্নাকরকে পরাস্ত করা প্রায় অসাধ্য হয়ে উঠেছিল। ওরে, শুনেছিস ওই রত্নাকর দস্যু গতকাল শেরপুরের সর্বস্ব লুট করেছে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। বীরপুর চম্পকনগরের পর এবার শেরপুর। এবার নির্ঘাত আমাদের পালা। কি যে হবে! রত্নাকরের অত্যাচারের কথা কুন্তলপুরের মহারাজ কর্ণসেনের কানেও এসে পৌঁছয়। মহা চিন্তায় পড়েন মহারাজ। গ্রামবাসীদের নিয়ে মহা চিন্তায় পড়েছি বাবা। চিন্তা করো না পিতা, আমি নিজে গিয়ে বিষয়টা দেখে আসব। না বাবা না, অত সহজ নয়। রত্নাকরকে দমন করা অত সহজ নয়। আমি কি চেষ্টা করিনি? আমার সমস্ত সৈন্যবল নিয়েও ওকে আমি পরাস্ত করতে পারিনি, দমন করতে পারিনি ওর অত্যাচার। তবু আমি একবার চেষ্টা করে দেখতে চাই বাবা। বেশ, তবে দেখো দেখো যদি কিছু করতে পারো তুমি। ওদিকে রতনপুর গ্রামের এক ছোট্ট চাষির মেয়ে ইলাবতী পিতার সাথে থাকে। অতি ছোটবেলায় মা হারা ইলাবতী বড় আদর যত্নে মানুষ হয় পিতার কাছে। পিতা কেশবেরও একমাত্র মেয়েই সম্বল। যেটুকু জমি আছে, চাষাবাদ করে তার থেকে যা রোজগার হয়, তাতে তাদের সুখে শান্তিতে দিন কেটে যায়। কিন্তু সুখ তো চিরস্থায়ী নয়। একদিন এলো সেই বিপদ। কই রে ইলা, মা আমার, তাড়াতাড়ি দে, বড় দেরি হয়ে গেল যে মা। উফ, এই নাও, চলো চলো। বাবা,
আজ এত খাবার কেন রে? কেন আবার খাবে? এই বুড়ো বয়সে এত? আরে বাবা, তোমার আমার দুজনার আছে এতে। নাও নাও, চলো 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 তাড়াতাড়ি। দুজনের? তোর খাবার কেন? ও মা, তুমি একা খাবে নাকি? আমি খাবো না? তুই তো বাড়িতে খাবি। না, আমি এখন তোমার সাথে মাঠে যাব। ওখানে দুপুরে দুজনে মিলে একসাথে খাবো। এই দেখো, তুই কি করবি সেখানে? আমি রোদে পুড়ে কাজ করব আর তুই? আমি আজ যাবই, ব্যাস। তুমি রোজ রোজ কিছু না কিছু বলে আমায় নিয়ে যাও না। আমি আজ কোনো কথা শুনবো না, আমি আজ যাবই। ওফ, চল তবে। কে হে কেশব, সাত সকালে মেয়ের সঙ্গে কোথায় যাও? আজ মাঠে যাবে না? মাঠেই তো যাচ্ছি খুড়ো। হ্যাঁ, মেয়েকে নিয়ে সাবধানে যেও বাচ্চা। দেখো, তোমার ক্ষেতটা তো আবার ওই উত্তরের জঙ্গলের কাছেই, জানোই তো সব। জানি খুড়ো, আমি সব জানি। তাই এই মেয়েকে কে বোঝাবে বলো? কোনো কথা শোনে না। মারে, ও মা, ফিরে যা, শোন আমার কথা। কিচ্ছু হবে না বাবা, চলো তো তুমি। তোর বড্ড জেদ। চল চল শিগগিরি। শোন, এইখানেই চুপ করে বসে থাকবি, নড়বি না এক পাও, এই বলে দিলুম। আচ্ছা আচ্ছা, তুমি এবার যাও তো কাজে। শোনো, তাড়াতাড়ি এসো, আমি কিন্তু বারবার ডাকতে পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ধুর, একভাবে কতক্ষণ বসে থাকা যায় শুনি। যাই, একটু এদিক সেদিক ঘুরে দেখি। বাহ, কি সুন্দর! চারিদিকে যতদূর চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত। কেমন সুন্দর সবুজ রং। আরে, একটা পাতকুয়া মনে হচ্ছে। যাই তো দেখে আসি। গায়ে জল পাই না, আর এখানে এই মাঠের মাঝে পাতকুয়া। সত্যি বাহ, ভারী সুন্দর মেয়েটি তো। কিন্তু এখানে কি করছে? এক্ষুনি গিয়ে সর্দারকে জানাতে হবে। জয় মা। সর্দার, আহ, কতবার না বলেছি পুজোর সময় আমায় ডাকবি না। ক্ষমা করবেন সর্দার, একটা বিশেষ সংবাদ আছে। কি সংবাদ? সর্দার, পাহাড়ের নিচে ওই পাতকুয়ার ধারে একটি মেয়েকে আসতে দেখলাম, তাই আপনাকে জানাতে এলাম। চল তো দেখি, এদিকে আবার কে এলো? সাহস তো কম নয়। ও মা, কত জল! আর কি পরিষ্কার স্বচ্ছ, ঠিক যেন কাচের মতো। কে তুমি? ভারী সুন্দরী তো। হ্যাঁ, কে কে আপনি? ভয় পেও না, আমি দস্যু রত্নাকর। তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি। চলো চলো আমার সাথে, আমি তোমায় বিবাহ করব। না না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। ছেড়ে দেব? মারে, তাড়াতাড়ি খেতে দে রে, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, এ কি, কোথায় গেল ইলা? মারে, ইলা মা, কোথায় গেলি ইলা? ইলা! হ্যাঁ, এই কি আশ্চর্য ঘটনা বলো তো। কি অদ্ভুত! একটা মাত্র মেয়ে। কি হবে এখন? কি যে হবে গো? একটা মাত্রই মেয়ে সঙ্গ হয়েছিল। হায় 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 হায়!
কত করে বলেছিলুম মারে, যাস নে আমার সাথে। তা কে কার কথা শোনে? কোথায় যে গেল মেয়েটা? হায় 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 হায়। শান্ত হও কেশব, শান্ত হও। কি আর করবে, সবই অদৃষ্ট। আপনি কে মহাশয়? অন্য গ্রাম থেকে এসেছেন বুঝি? আমি এক ক্ষত্রিয় বীর, রতনপুর গ্রামটা ঘুরে দেখতে এসেছি। কিন্তু কি হয়েছে আপনাদের? আর বলো না বাবা, আমার একটা মাত্র মেয়ে ইলাবতী আজ আমার সাথে খেতে গিয়েছিল। ওকে গাছতলায় বসিয়ে রেখে আমি কাজে গেছি। এসে দেখি আমার মেয়ে নেই। কত কত খুঁজলাম, কিছুতেই খোঁজ পেলাম না। আপনার ক্ষেত কোন দিকে? ওই উত্তরের জঙ্গলের দিকে আমার ক্ষেত। উত্তরের জঙ্গল? ওখানে তো শুনেছি। ঠিকই শুনেছেন মহাশয়, দস্যু রত্নাকর আছে ওখানে। নিশ্চয়ই ওই শয়তানেরই কাজ। আমি আসি। কোথায় যাচ্ছ বাবা? উত্তরের জঙ্গলে। এভাবে একা? না 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 বাবা, তুমি আমার ছেলের মতো। এভাবে তোমায় আমি একা কি করে যেতে দেই? কোনো চিন্তা নেই আপনার, আমার কিচ্ছু হবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনার মেয়েকে আমি ঠিক ফিরিয়ে আনবো। বাবা, কি ঘন জঙ্গল! কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজবো দস্যু রত্নাকরকে? কি করি এখন? হ্যাঁ, কিসের শব্দ পাচ্ছি? এ তো কোনো মানুষের কণ্ঠস্বর বলে মনে হচ্ছে। ওই দিক থেকেই তো আসছে মনে হচ্ছে। এগিয়ে দেখি তো। কে আপনি? এখানে এ অবস্থায়? আমি দস্যু রত্নাকরের ছোট ভাই দিবাকর। এই অবস্থা হলো কি করে আপনার? আমার দাদা একটি মেয়েকে ওই কুয়োর সামনে থেকে চোর করে ধরে নিয়ে গেছে। আমি বাধা দিতে যাওয়ায় আমাকে এভাবে মারে মহাশয়। দাদাকে আটকান আপনি। ও একটা পাষণ্ড, দয়া মায়া মমতা কিচ্ছু নেই ওর। কোন দিকে গেছে রত্নাকর? তুমি বলো, আমি এক্ষুনি যাবো সেখানে। শুনুন মহাশয়, রত্নাকর মায়াবী শক্তির অধিকারী। ওকে পরাস্ত করা সহজ নয়। এ ব্যাপারে আমাদের পিতা আপনাকে সাহায্য করতে পারবেন। আপনি তার কাছে যান। বেশ, তবে বলুন আপনার পিতা কোথায় আছেন? এখান থেকে পূবের দিকে ত্রিপিট পাহাড় আছে, সেই পাহাড়ের গুহায় আমার বৃদ্ধ পিতা থাকেন। ধন্যবাদ, আমি আসি। প্রণাম। এখানে এলে কি করে? আপনার কনিষ্ঠ সন্তান দিবাকর আপনার কাছে আমায় পাঠিয়েছেন। ও, নিশ্চয়ই রত্নাকরের অভিযোগ নিয়ে এসেছো তুমি। হ্যাঁ। নিশ্চয়ই আবার কোনো অনিষ্ট করেছে ও। হ্যাঁ, রতনপুর গ্রামের এক দরিদ্র চাষির একমাত্র মেয়ে ইলাবতীকে জোর করে নিয়ে গেছে তাকে বিবাহ করবে বলে। আমার কোনো কথা শোনে না ও। তন্ত্রশক্তির অপপ্রয়োগ করে এভাবে দিনের পর দিন দরিদ্র মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে চলেছে ও। কিন্তু এ শক্তি পেল কি করে ও? আমার দুই সন্তানই আমার কাছে তন্ত্র শিক্ষা গ্রহণ করেছে বাছা। দিবাকর আমার কথা মতো এ জ্ঞানের কোনো দিন অপব্যবহার করেনি, কিন্তু রত্নাকর লোভের বশবর্তী হয়ে সর্বদা এই শক্তিকে কাজে লাগিয়ে লুটমার অত্যাচার করে চলেছে বাবা। তাই তো আমি এসেছি পিতা, ওকে আটকানো খুব দরকার। কিন্তু তুমি যে তাকে পরাস্ত করতে পারবে না। আমি কুন্তলপুরের যুবরাজ স্বর্ণসেন, ক্ষত্রিয় বীর। আমি অস্ত্রের দ্বারা তাকে পরাস্ত করা সম্ভব নয়। রত্নাকরকে বধ না করলে রক্ষা পাবে না কেউই। ওকে বধ করার উপায় কি? শোনো তবে, রত্নাকরের কাছে একটি মায়াবী ছুরিকা আছে। তন্ত্র শিক্ষার পরে আমি তাকে ওই ছুরিকা দিই ওর রক্ষার্থে। ওই ছুরিকা দিয়েই ওকে বধ করতে হবে।
নয়তো নয়তো ওর মৃত্যু নেই। ঠিক আছে পিতা, এবার বলুন রত্নাকরের কাছে আমি পৌঁছবো কি করে? দাঁড়াও, এই এই মাদুরে উঠে দাঁড়াও। এই মায়াবী মাদুর রত্নাকরের কাছে তোমায় নিয়ে যাবে। ধন্যবাদ পিতা। এসো, এসো তুমি বাবা। খুব সাবধানে লুকিয়ে আমায় প্রবেশ করতে হবে গুহায়। কেউ নেই কেন? কোথায় সবাই? কোথায় রত্নাকর? বাঁচাও, বাঁচাও আমায়, রক্ষা করো, আমায় রক্ষা করো। এ নিশ্চয়ই ইলাবতীর কণ্ঠস্বর, কিন্তু কোথায়? কোথা থেকে আসছে এই চিৎকার? বাঁচাও, বাঁচাও। নিশ্চয় নিশ্চয় ওই ঘরে বন্দি ইলাবতী। বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও তুমি। এ কি আশ্চর্য! তোমার সারা শরীর এমন কাঠে পরিণত হয়েছে কি করে? ওই শয়তান রত্নাকর তার মায়া বলে আমাকে কাঠে পরিণত করে রেখেছে। বলেছে তাকে বিবাহ করতে সম্মত না হলে সে আমাকে সারা জীবন এভাবে কাঠে পরিণত করে রাখবে। তবে উপায়? রত্নাকরই একমাত্র পারবে তোমায় পূর্ব রূপে ফিরিয়ে আনতে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি করবে এখন তবে? শোনো, রত্নাকর এলে তুমি তাকে বিবাহ করতে রাজি হবে। হ্যাঁ? না না, কখনোই নয়। হা হা, শোনো, তুমি রাজি হলে তবেই ও তোমায় মুক্ত করবে। তারপর তুমি যে কোনো ছলনায় ওর ছুরি কাটি নেবে। ছুরিকা? হ্যাঁ, ওর কাছে একটি মায়াবী ছুরি আছে। ওই ছুরি দিয়েই ওকে বধ করা সম্ভব। আমি আমি এখানেই লুকিয়ে থাকবো। ওই ছুরি হাতে পেয়েই তুমি তুমি আমার দিকে ছুড়ে দিও। আমি ওই ছুরি দিয়ে ওকে বধ করব। কিন্তু আমি কি পারবো? এছাড়া আর কোনো পথ নেই লীলাবতী। ওই ওই শয়তানটা আসছে, তুমি লুকিয়ে পড়ো। হ্যাঁ, যা বললাম কোনো ভুল হয় না যেন। আচ্ছা। লীলাবতী, আজ পাশের গ্রাম বীরপুরে লুট করে প্রচুর ধন সম্পদ এনেছি। সারা জীবন আর কোনো চিন্তা রইল না। এবার তোমায় আমি বিবাহ করে সুখে সংসার করব আমরা। তাই কাঠকে বিয়ে করবে বুঝি? নড়াচড়া করতে পারি না, এভাবে কি থাকা যায় বলো? আগে শিগগির আমাকে মুক্ত করো তো, নয়তো আমি কিছুতেই রাজি হব না বিয়েতে। হ্যাঁ, আর তোমায় মুক্ত করলে তুমি বিবাহে রাজি হবে? হ্যাঁ, হব না। তোমার এত ধন সম্পত্তি, তোমায় বিয়ে করলে রাজ রানীর মতন থাকতে পারবো আমি। রাজি হব বই কি? নিশ্চয় নিশ্চয়, তুমি রাজরানীর মতো থাকবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাও হ্যাঁ? নাও, এবার চটপট চলো, আমরা বিয়ে করে ফেলি। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। চিন্তা? কি চিন্তা? দেখো, তুমি তো দস্যু। রাজার সেপাই এসে কোনোদিন যদি তোমায় ধরে নিয়ে যায় আর তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? ও, এই কথা। এই দেখো, এটা কি? এটা তো সামান্য একটা ছুরি। এ ছুরি সামান্য নয়। এই ছুরি ছাড়া কোনো অস্ত্রে আমায় বধ করা সম্ভব নয়, বুঝলে? ও, তাই নাকি? কই
কই কই দেখি দেখি দেখি। এই নাও। এই নাও বন্ধু। হ্যাঁ শয়তান, দে আমার ছুরি দে শিগগির, নয়তো এক্ষুনি তুই মরবি। এই ছুরি দিয়েই এক্ষুনি আমি তোকে বধ করব শয়তান। এসো ইলাবতী, এবার ফিরে যাই। বাবা বাবা। মা, মারে তুই ফিরে এসেছিস মা। ধন্যবাদ ধন্যবাদ বাবা, আজ তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেলাম। মহারাজ, এবার তুমি বলো তো, এইখানে কুন্তলপুরের মহারাজ কর্ণসেন ও রত্নাকর দস্যুর পিতার মধ্যে কে বেশি মহান? বেতাল, এখানে রত্নাকর দস্যুর পিতাই বেশি মহান। কেন মহারাজ? মহারাজ কর্ণসেন তো দেশবাসীর জন্য যুবরাজ স্বর্ণসেনকে একাই রত্নাকর দস্যুর কাছে যেতে সম্মতি দেন, যখন তিনি জানতেন সমস্ত সৈন্য বল নিয়ে তার বিরুদ্ধে লড়াই করেও তাকে পরাস্ত করা যায়নি। হ্যাঁ সত্যি, মহারাজ কর্ণসেন যুবরাজ স্বর্ণসেনকে দেশবাসীর রক্ষার্থে নিজ জীবন থেকে কিছুই পাননি। অতি কষ্টে একাই ছেলেকে মানুষ করেছেন। মাধব ছিল অলস, অকর্মণ্য। মহারাজ নিজে ক্ষত্রিয়, তার সন্তান যুবরাজ স্বর্ণসেনও একজন ক্ষত্রিয় বীর। কিন্তু রত্নাকরের পিতা যে ছুরিকা তার সন্তানের রক্ষা কবচ হিসেবে তাকে দিয়েছিলেন, সেই ছুরিকার দ্বারাই তার মৃত্যু হবে, তা স্বর্ণসেনকে বলে দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা অবিশ্বাস্য। তাই এখানে রত্নাকর দস্যুর পিতাই বেশি মহান। বেতাল, মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। ট্যাবলার মাথা খারাপ হয়নি তো? ভূতে বিড়ি খায় না, এ কথা কোথাও লেখা আছে? বাবা, আপনার নামটা যদি। আমার নাম? আগে আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। কি? খটখট খুটখুট ঝটপট ঝটমট গুট 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 ঘুটানন্দ আসছে। ভেরি গুড ঝালমুড়ি ডালমুট পাউরুটি বিস্কুট, বড় খিদে পাচ্ছে। 1 নম্বরকে ভুলিয়ে এনেছি, 2 নম্বর আপনি এসে ধরা দিল। এবার 3 নম্বর আর 4 নম্বরকে বাগিয়ে আনতে পারলেই খাবো তোকে ঘচাঙ্কু, খাবো তোকে গিলে 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 গিলে, খাবো তোকে ঘচাঙ্কু। আলোটার দিকে চেয়ে থাকো। এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? পারেন। আপনি কি গোয়েন্দা? কোথায়? কে? ডাক্তার জেঠু। জানিস কেমন লাগছে মুকুল এই কেল্লাটা? এটা সোনার কেল্লা নয়। সোনার কেল্লা খুঁজে পাচ্ছে না। সোনার কেল্লা? হ্যাঁ, জানিস
দারুণ তীর্থ তো। এমনি ঘটি কুয়ো থেকে জল এনে একটু খাওয়া না বাবা। কিন্তু সাবধান, এই বাড়ি ছেড়ে কোথাও নড়বি না, এলেগুলি দেখছিস তোমার দম। আর কাঁদছে কেন? কেন পারবি না? মানুষ ইচ্ছে করলে সব পারে, শুধু প্র্যাকটিস করে যা, বুঝলি? আর মনটাকে সব সময় বন্দুকের গুলির মতো সোজা রাস্তায় চালাবি, তাহলে দেখবি কোনো বাধাই